আশা করি যে সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গিয়ে তোমরা যে প্রবলেম গুলো ফেস করো, সেই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায় সেইটার কৌশল আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো। ঠিক আছে? তো প্রথমে একটু বলে নিই তোমরা কোন কোন প্রবলেম ফেস করো। তার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে তোমরা এই দ্রাব্যতা গুণফলের যে আইনীয় সমীকরণটা আছে সেটা অনেকে সঠিকভাবে লিখতে পারো না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটার যথোচিত ঘাতকে কিভাবে লিখতে হয় সেটা তোমরা পারো না, ফলে তোমাদের টোটাল যে দ্রাব্যতা গুণফল রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো না। তো এই কাজগুলো কিভাবে করতে হয় তার কৌশল আমি শিখিয়ে দেবো। আগে আমরা একটু দ্রাব্যতা গুণফল কাকে বলে সেটা একটু দেখে নিই। তো দ্রাব্যতা গুণফলের সংজ্ঞায় বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়নগুলোর যে মোলার ঘনমাত্রা থাকবে তার যথোচিত ঘাত সহ ঘনমাত্রা পদের গুণফলটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো বিষয়টাতে দেখো এখানে চারটা কিন্তু শব্দ গুচ্ছ আছে, যে চারটা শব্দ হচ্ছে যে কোনো একটা মিস গেলে কিন্তু এই সংজ্ঞাটা হবে না। শব্দগুচ্ছ হচ্ছে প্রথম হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, তারপরে হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, তার সম্পৃক্ত দ্রবণ হতে হবে, আর এই দ্রবণে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলো যথোচিত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদের কি হবে, গুণফল হবে। এই গুণফলটাকেই বলা হবে দ্রাব্যতা গুণফল। তো আমরা ধরে নিই যে আমাদের একটা স্বল্প দ্রবণীয় লবণ হচ্ছে এরকম, যে সিলভার সালফাইড। এখন এই লবণটা থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে সিলভার প্লাস এবং হচ্ছে সালফাইড মাইনাস। যেহেতু এখানে দুইটা সিলভার আছে তাই এখানে আমাদের একটা 2 দিতে হবে। তো তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমাকে তো এই আইনীয় সমীকরণটা লিখতে অনেক কিন্তু হিমশিম খাও। ঠিক আছে? তো এই আইনীয় সমীকরণটা লিখতে যাদের অসুবিধা হয় তাদের জন্য একটা ট্রিক্স আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমি সংজ্ঞাটা তোমাদেরকে একটু বুঝায় বলি। সেটা হচ্ছে যে এই সিলভারের মোলার ঘনমাত্রা কি, মোলার ঘনমাত্রা, সিলভারের মোলার ঘনমাত্রা যদি আমরা জাস্ট স্কয়ার ব্র্যাকেট সিলভার প্লাস বলি, আর সালফাইডের মোলার ঘনমাত্রাকে যদি আমরা স্কয়ার ব্র্যাকেট সালফাইড বলি, তাহলে সংজ্ঞায় বলতেছে যে এই যে স্বল্প দ্রবণীয় এই লবণ থেকে যে আয়নগুলো উৎপন্ন হলো তাদের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত, যথোপযুক্ত ঘাত বলতে বোঝাচ্ছে এই যে মোল সংখ্যাটা যে থাকবে এই মোল সংখ্যাটাকে ঘাতে উন্নীত করে দিতে হবে। যেহেতু সিলভারের সঙ্গে একটা 2 আছে তাই এই 2টাকে এখানে দিতে হবে। দেওয়ার পর কি করতে হবে, আর সালফারের সামনে 1 আছে, এখানে 1 না দিলেও কোনো সমস্যা নেই। তো এই 2টাকে গুণ করতে হবে, এই গুণফলের কথা বলেছে তাই গুণ করতে হবে। করলে কিন্তু আমরা তার এই সিলভার সালফেট দ্রাব্যতা গুণফল পাবো। তো সিলভার সালফেট দ্রাব্যতা গুণফল যদি আমরা কে এসপি হিসেবে চিহ্নিত করি, তাহলে কে এসপি সমান এই জিনিসটা লেখা যাবে। তো এইটাই হচ্ছে মূলত একটা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞার একটা সমীকরণগত প্রকাশ। তো বলা হচ্ছে যে একটা স্বল্পদ্রব্য লবণ থেকে যে আয়নগুলো পাওয়া যায় সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রা পদের যথোপযুক্ত ঘাত সহ যে গুণফলটা আছে সেই গুণফলটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা গুণফল। এখন এখানে প্রধান যে সমস্যাটা তোমাদের হয় সেটা হচ্ছে তোমরা এই আইনীয় সমীকরণটাই লিখতে পারো না। আইনীয় সমীকরণটা লিখতে না পাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ এরকম হতে পারে যে এই লবণটা কেমন তার সংকেতটাই তোমরা সঠিকভাবে লিখতে পারো না। ঠিক আছে? তো আমরা যদি এই বিষয়টা বোঝানোর জন্য ধরে নেই এরকম, যে মনে করি একটা লবণের সাধারণ সংকেত হচ্ছে এরকম যে MxAy। একটা লবণ বা আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এর প্রথমটা হচ্ছে ক্যাটায়ন আর পরেরটা হচ্ছে অ্যানায়ন। তো আমরা যে কাজটা করবো এখানে একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে এখানে এম হচ্ছে কি, এম হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন, আর তার সংখ্যাটা কি, তার সংখ্যাটা হচ্ছে এক্স, আর এ হবে একটা অ্যানায়ন, অ্যানায়ন, তার সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লেখার সময় এভাবে লিখবো, এই এম যে ক্যাটায়নটা আছে এমটাকে আমরা প্লাস করে লিখবো তাহলে তার ক্যাটায়ন পাবো, আর প্লাস এটাকে আমরা মাইনাস করে লিখবো। এখানে কত মাইনাস হবে কত প্লাস হবে সেটা পরের হিসেব। আগে আমরা এই যে আমাদের যে লবণটা যে দেয়া থাকবে এই লবণটার আমরা প্রথম পার্টটাকে আমরা লিখবো প্লাস, আর পরেরটাকে লিখবো আমরা মাইনাস করে। এটা আমাদের প্রথম কাজ। আমরা 3টা কাজ করব। দ্বিতীয় কাজটা হচ্ছে, আর একটা কথা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে একটা সংখ্যা অন্যটির চার্জ। এটা হচ্ছে একটি সংখ্যা
অন্যটির চার্জ। সেটা কিরকম? এখানে দেখো তো ক্যাটায়ন কয়টা আছে, এক্স আছে না? তাহলে এই ক্যাটায়নের সংখ্যা এক্স, এইটা হচ্ছে অন্যটির বলতে অ্যানায়নের চার্জ, তাহলে কি হবে? এখানে হবে এক্স মাইনাস। অনুরূপে এ হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নের সংখ্যা হচ্ছে ওয়াই, তাই অ্যানায়নের চার্জ কেমন? ওয়াই যে আছে, এই ওয়াইটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, এম, এটা হচ্ছে ওয়াই প্লাস। একটি সংখ্যা অন্যটির চার্জ, এখানে এম সংখ্যক, এখানে এক্স সংখ্যক ক্যাটায়ন আছে, তাই অ্যানায়নের চার্জ হচ্ছে এক্স মাইনাস। আর এখানে ওয়াই সংখ্যক অ্যানায়ন আছে, তাই ক্যাটায়নের চার্জ হচ্ছে ওয়াই প্লাস। একটি সংখ্যা অন্যটির চার্জ, এটা 2 নম্বর কথা। 3 নাম্বারটা হচ্ছে যে এই যে এদের সংখ্যাগুলো যে আছে, সংখ্যাগুলোকে কি করতে হবে? এই সংখ্যাকে সামনে লিখতে হবে। তো এম আছে এক্স সংখ্যক, তাহলে এখানে একটা এক্স দিতে হবে, আর এ আছে ওয়াই সংখ্যক, তাই এখানে একটা ওয়াই দিতে হবে। এইভাবে করে কিন্তু যে কোনো এই আইনের সমীকরণ লেখা হবে। যেমন আমরা যদি এরকম একটা যদি ঘটনা যদি বিবেচনা করি, যে মনে করা যাক যে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা লিখতে পারবো অ্যালুমিনিয়াম সালফেট। তো অ্যালুমিনিয়াম সালফেট সংকেতটা কি? তো দেখে নাও, এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3 যদি, তাই এখানে হচ্ছে আমাদের 3, আর সালফেট 2 যদি, তাই এখানে হচ্ছে 2। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এখন অ্যালুমিনিয়াম সালফেটের আয়নীয় বিক্রিয়া আমরা কিভাবে লিখবো? আমি যেভাবে লিখতেছি তোমরা ঠিক সেটা ফলো করবে। প্রথমে অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস আর সালফেট হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজে একটার সংখ্যা অন্যটির চার্জ। অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে সালফেটের চার্জ, তাহলে সালফেট হচ্ছে 2 মাইনাস। আর সালফেট হচ্ছে 3টা, সালফেট যেহেতু 3টা, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ হবে 3 প্লাস। তাহলে একটির সংখ্যা অন্যটির চার্জ, তাহলে আমরা কি করবো? প্রথমটা আমরা প্লাস করে লিখবো, পরেরটাকে আমরা মাইনাস করে লিখবো। আর দ্বিতীয় কাজ কি করবো? একটার সংখ্যাটার চার্জ লিখবো। আর তৃতীয় যে কাজটা করব, তৃতীয় কাজটা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে, তাই এখানে একটা 2 দিয়ে দেব। আর সালফেট 3টা আছে, তাই এখানে একটা আমরা 3 দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা যে কোনো আইনীয় সমীকরণ কিন্তু আমরা লিখতে পারবো। তো আইনীয় সমীকরণ যখন লেখা হয়ে যাবে, তখন বাকি কাজটা কিন্তু সহজ। সহজটা হচ্ছে এরকম, মনে করি যে এই যে অ্যালুমিনিয়াম আয়নটা যে আছে, এর মোলার ঘনত্ব আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস স্কোয়ার ব্র্যাকেট, আর সালফেটটা যে আছে, এই সালফেটের মোলার ঘনত্ব হচ্ছে সালফেট 2 মাইনাস স্কোয়ার ব্র্যাকেট। তো খালি তো মোলার ঘনত্ব লিখলে হবে না, যথোচিত ঘাত সহ লিখতে হবে। তো যথোচিত ঘাত লেখার জন্য আমরা কি করি? এই যে মোল সংখ্যাটা যে আছে, এটাকে আমরা তার পাওয়ার হিসেবে তুলে দেবো। তাহলে অ্যালুমিনিয়ামের সামনে আছে 2 মোল, তাহলে এখানে আমরা এটাকে 2 করে দেব। আর সালফেটের সামনে 3 আছে, তাই সালফেটের উপরে আমরা একটা 3 দিয়ে দেবো। তাহলে যথোচিত ঘাত সহ কিন্তু হলো মোলার ঘনমাত্রা। শুধু যথোচিত ঘাত সহ মোলার ঘনমাত্রা হলেই আবার হবে না, এটা কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে হচ্ছে যে এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে। দিলেই কিন্তু আমরা টোটাল যে জিনিসটা পাবো, এইটাকে আমরা বলবো এই অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল, যেটাকে আমরা কেএসপি অফ অ্যালুমিনিয়াম সালফেট বলতে পারি। এইভাবে কিন্তু আমরা যে কোনো আয়নিক যৌগের দ্রাব্যতা গুণফলের যে এই বেসিক রাশিমালাটা, এইটা কিন্তু আমাদের কিন্তু লিখতে পারতে হবে। এখন আমরা আর একটা বিষয় একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে একটা বিষয় খেয়াল করে দেখো, যে এখানে কিন্তু যখন সিলভার সালফাইড থেকে আমরা সিলভার আয়ন এবং সালফাইড আয়ন যখন পাচ্ছিলাম, সিলভার সালফাইড থেকে সিলভার প্লাস এবং সালফাইড আয়ন উৎপন্ন হচ্ছে 2:1 অনুপাতে। তার মানে হচ্ছে যখন এই যৌগটা থেকে 2টা সিলভার পাওয়া যায়, তখন সালফাইড পাওয়া যায় একটা। তো এই যৌগটার পরিমাণ তখন হয় একটা। এখন এই যৌগটার পরিমাণ যদি হয় 10টা, তাহলে ওই সময়ে এই 10টা সিলভার সালফাইড থেকে সিলভার আয়ন পাওয়া যাবে 10 গুণন 2 অর্থাৎ 20টা, এবং সালফাইড আয়ন পাওয়া যাবে 10 গুণন 1 মানে হচ্ছে 10টা। তার মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটা কিন্তু হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে কিন্তু এই সংখ্যাটা। আর এই যে সামনে যে 2 অথবা যে 1 যে আমরা লিখছি, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো কিন্তু মোল সংখ্যা থেকে আসতেছে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যদি বলতাম যে সিলভার সালফাইডের পরিমাণ হচ্ছে এসটি, তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমাদেরকে এখানে গুণন দিয়ে একটা এস লিখতে হইতো, গুণন দিয়ে একটা এস লিখতে হইতো। আর কি লিখতে হতো? আর যেটা লিখতে হতো, এই যে এর মোল সংখ্যা যে 2, তার মানে এখানে একটা 2 দিতে হতো। আর এর মোল সংখ্যা যে 1, এখানে কিন্তু 1 দিতে হতো। তার মানে আমরা যদি এস সংখ্যক যদি সিলভার সালফাইডকে যদি আমরা নিতাম, তাহলে আমরা 2s সংখ্যক সিলভার প্লাস আয়ন পেতাম।
আর 1s সংখ্যক আমরা কিন্তু সালফাইড আয়ন পেতাম। তো এই বিষয়টা আমাদের কিন্তু লাগবে। তো আমরা এই যে সাধারণ যে লবণটা আমরা লিখেছিলাম এইটার ক্ষেত্রে হিসেবটা কেমন হয় আমরা একটু দেখি। আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা সাধারণ লবণ ছিল MxAy এরকম। তো এই লবণটার যে আয়নীয় বিক্রিয়াটা সেটা কিভাবে লিখতে হবে আমরা বলেছিলাম যে আমাদের প্রথমটা হবে ক্যাটায়ন। তো এম হচ্ছে ক্যাটায়ন আর প্লাস এ হচ্ছে আমাদের অ্যানায়ন, এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা ছিল একটার সংখ্যা অন্যটার চার্জ। এম আছে xt, তাই এ এর চার্জ হচ্ছে x মাইনাস, আর এ আছে yt, তাই এম এর চার্জ হচ্ছে y প্লাস। আর আমাদের তৃতীয় স্টেপটা হচ্ছে এক্স সংখ্যক এম আছে, তাহলে আমাকে এখানে একটা এক্স দিতে হবে, আর যেহেতু ওয়াই সংখ্যক এ আছে তাহলে এখানে একটা ওয়াই দিতে হবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যদি আমি ধরে নিতাম যে এর সংখ্যা হচ্ছে এস, তাহলে আমি এম প্লাস এম ওয়াই প্লাস কয়টা পেতাম? আমরা এভাবে লিখতাম, এখানে এস থাকার কারণে এখানে এস, এখানেও এস, কিন্তু যেহেতু এখানে একটা এক্স আছে এক্স সংখ্যক, তাই এখানে একটা এক্স লিখতে হবে এবং এখানে তো ওয়াই তে একটা ওয়াই লিখতে হবে। অর্থাৎ একটা এম এক্স এ ওয়াই থেকে পাওয়া যায় এক্স সংখ্যক এম ওয়াই প্লাস এবং ওয়াই সংখ্যক এ এক্স মাইনাস। তাহলে যদি আমরা এস সংখ্যক যদি আমরা এম এক্স এ ওয়াই নিতাম, তাহলে এখান থেকে আমরা এক্স ইন্টু এস পরিমাণ এম ওয়াই প্লাস এবং ওয়াই ইন্টু এস পরিমাণ এ এক্স মাইনাস কিন্তু পেতাম। তো এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, বা এটাকে আমরা দ্রাব্যতাও বলতে পারি, কারণ দ্রাব্যতা এক প্রকারের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কিন্তু ঘনমাত্রা কিন্তু হচ্ছে দ্রাব্যতা। এই যে বিক্রিয়া থেকে যে আয়ন উৎপন্ন হলো তাদের মোলার ঘনমাত্রা, অর্থাৎ এম ওয়াই প্লাস এর মোলার ঘনমাত্রাকে যদি আমরা এম ওয়াই প্লাস করে লিখি, আর এ এক্স মাইনাস এর মোলার ঘনমাত্রাকে যদি আমরা এ এক্স মাইনাস করে লিখি, তাহলে লেখার পর এর যথোপযুক্ত ঘাত যদি আমরা দেই, তাহলে এক্ষেত্রে দিতে হচ্ছে এখানে এক্স আর এখানে ওয়াই দিতে হচ্ছে। আর এই মোলার ঘনত্ব পদের যথাযথ ঘাত সহকারে যদি গুণফল আমরা লিখি, তাহলে এইটা কিন্তু আমরা কেএসপি এভাবে করে আমরা লিখতে পারি। এরপর আমরা কি করব, একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে পরিমাণটা যা আছে এইটা কিন্তু হচ্ছে ঘনমাত্রা। মানে কি, এই পরিমাণটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে স্কয়ার ব্র্যাকেট এম ওয়াই প্লাস, আর এইটা যা আছে এইটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এরকম স্কয়ার ব্র্যাকেট এ এক্স মাইনাস। তাহলে আমরা যদি এখন এখানে এই মানগুলো বসিয়ে দিই, আমরা এম ওয়াই প্লাস এর জায়গায় যদি আমরা এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স লিখে দিই, আর গুণন দিয়ে যদি আমরা এই এ এক্স মাইনাস এর জায়গায় যদি আমরা ওয়াই এস কে বসিয়ে দেই, তাহলে মনে হয় এভাবে লেখা যায়। এখন যদি আমরা ছোট্ট একটা হিসেব করি তাহলে দেখবো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স, আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। তো একটু সলভ করে মনে হয় লেখা যায় এরকম, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই, আর ইন্টু এস ভূমি সে মিলে পাওয়ার গুলো যোগ হয়, সেই সময় এক্স প্লাস ওয়াই এরকমটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি যে এই যে ঘনমাত্রা বা দ্রাব্যতা যে দেয়া আছে, দ্রাব্যতা যদি এস হয়, সলিবিলিটির এস আসছে, তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারবো, এখানে আমাদের দুইটা শুধু টার্ম, একটা হচ্ছে কেএসপি যেটাকে আমরা বলছি দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, আর একটা হচ্ছে এস যেটাকে আমরা বলছি দ্রাব্যতা। এই দুইটার মধ্যে যে কোনো একটা মান দেয়া থাকলে অপরটা কিন্তু নির্ণয় করা যায়। আর এক্স ওয়াই গুলো কোথায় থেকে পাবো? এক্স ওয়াই আমরা কিন্তু যোগের সংকেত থেকে কিন্তু এক্স ওয়াই গুলো কিন্তু পেয়ে যাব। তো আমরা একটা গাণিতিক হিসেব নিকেশ করে একটু বিষয়টা একটু দেখতে চাই সেটা কি রকম হয়। মনে করা যাক এখানে বলা হচ্ছে এরকম যে 25°C তাপমাত্রায় 60 মিলি এম ওএইচ টু সম্পৃক্ত মোলার ঘনমাত্রা হচ্ছে এত। এখানে একটা মোলার ঘনমাত্রা দেয়া আছে, মোলার ঘনতা দেয়া আছে। কার মোলার ঘনতা দেয়া আছে? এই এম ওএইচ টু এর মোলার ঘনত্ব দেয়া আছে। দিয়ে প্রশ্ন আছে দ্রবটির দ্রাব্যতা গুণফল কত।
এইটুক জায়গায় যদি আমরা আগে হিসেবটা করি, আমাদের যৌগটা হচ্ছে MOH2। এই যৌগটা যখন আয়নীয় ভাবে যখন বিয়োজিত হবে তখন আমরা M কে প্লাস হিসাবে লিখবো আর OH কে আমরা মাইনাস হিসাবে লিখবো। একটা সংখ্যা অন্যটার চার্জ, তাহলে এখানে যেহেতু একটা M আছে তাহলে OH এর চার্জ একটাই, আর OH এর নিচে যদি এখানে 2 আছে তাহলে M এর চার্জ হচ্ছে এখানে 2 প্লাস। তারপর কি আছে, M আছে একটা, তাই এখানে একটা 1 দেয়া যায়, দেওয়ার প্রয়োজন নাই, না দিলে কোনো সমস্যা নাই, বরং দিলেই খারাপ দেখায়। আর OH আছে 2টা, তাই এখানে একটা 2 দিতে হবে। এই যৌগটার এই আয়নীয় বিক্রিয়াগুলোকে লিখতে পারতে হবে। এখন প্রশ্ন মতে বলছে যে এই OMH যা আছে এইটার কিন্তু দ্রাব্যতাটা বা ঘনমাত্রাটা কিন্তু 0.03 মোলার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু একটা MOH2 থেকে একটা M2 প্লাস এবং 2টা OH মাইনাস পাওয়া যায়, তার মানে 1:2 অনুপাতে আয়নগুলো পাওয়া যায়, তাই এর যা ঘনমাত্রা হবে এর ঘনমাত্রাও তাই হবে, মানে 0.03 মোলার হবে। আর এর ঘনমাত্রা এই এর কিন্তু দ্বিগুণ হবে, কারণ এখানে একটা MOH থেকে পাওয়া যায় 2টা OH। সুতরাং যখন এর ঘনমাত্রা হবে 0.03 মোলার, তখন OH এর ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.03 মোলার, 03 মোলার। এরপরে যদি আমরা দ্রাব্যতা গুণফল হিসেব করি, KSP সমান আমরা লিখতে পারবো M2 প্লাস এর মোলার ঘনমাত্রা হচ্ছে M2 প্লাস, এর পাওয়ার যেহেতু 1 তাই সেটা দেওয়ার প্রয়োজন নাই। আর OH এর মোলার ঘনত্ব হচ্ছে OH মাইনাস, এখানে কিন্তু 2 দেওয়া যাবে না, কারণ এই OH মাইনাস বোঝাচ্ছে যে এটা OH মাইনাস এর মোলার ঘনমাত্রা। আর এই 2টা এখানে আমার দিতে ভোলা যাবে না, কারণ এটা যথাযথ ঘাতের সময় কি হয়, মূল সংখ্যাটাকে ঘাতে উন্নীত করে লিখতে হয়। তো এইটা হচ্ছে আমাদের এই যৌগটার দ্রাব্যতা গুণফলের রাশিমালা। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখবো M2 প্লাস এর মোলার ঘনত্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে 0.03, আর এই গুণন চিহ্ন OH এর মোলার ঘনমাত্রা হচ্ছে এইটা, এটা যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু 0.03 এত, এর উপর একটা স্কোয়ার, আমরা লিখতে পারবো 0.03 ইন্টু হচ্ছে 3 দুগুণে 6, 0.06 এর উপর হচ্ছে স্কোয়ার। তো ফাইনালি লেখা যায় 0.03 ইন্টু হচ্ছে 0.123 36 36, আর তারপর লেখা যাবে 3 6 18 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 4 আর এখানে 2 মাইনাস 6। এইটাই হচ্ছে কিন্তু দ্রাব্যতা গুণফল KSP। তো এইভাবে একটা বিষয় খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি দ্রাব্যতা দেয়া থাকে বা ঘনমাত্রা যদি দেয়া থাকে, আমি কিন্তু আবারও বলছি যে ঘনমাত্রা এক প্রকার কিন্তু দ্রাব্যতা হবে। কখন দ্রাব্যতা হবে? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কিন্তু দ্রাব্যতা বলা যাবে। তাহলে এই যে যেহেতু সম্পৃক্ত দ্রবণের মোলার ঘনমাত্রা দেয়া আছে, তাই এইটাকে আমরা দ্রাব্যতা হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আর দ্রাব্যতা দেয়া থাকলে আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি। অবশ্য ডিটেলস যখন আসবে রিটেনে তখন আমাদেরকে এইভাবেই লিখতে হবে, কিন্তু এই প্রশ্ন যদি এমসিকিউ আসতো তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতাম। এই যৌগের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, x ইকুয়াল হচ্ছে 1 এবং y ইকুয়াল হচ্ছে কিন্তু 2। তাহলে দ্রাব্যতা গুণফল KSP সমান আমরা কি লিখতাম? আমরা লিখতাম x টু দি পাওয়ার x, মানে 1 টু দি পাওয়ার 1 ইন্টু y টু দি পাওয়ার y বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু s মানে হচ্ছে 0.03, আর কি হচ্ছে 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তার মানে মানটা হচ্ছে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা কিন্তু আমাদের 10 টু দি মাইনাস 4ই হবে, কারণটা আমরা যদি 0.0036 ইন্টু 0.03 কে গুণ করি তাহলে এটাই আসতেছে। ঠিক আছে, তো এই উভয় সিস্টেমে কিন্তু মান কিন্তু একই আসতেছে। তবে এইটাকে আমরা লিখতে পারবো শুধু এমসিকিউ, এইটা আমরা একটু শর্টকাট একটু করে একটু দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য, বাট এই পাশটা কিন্তু আমাদের হচ্ছে সিক্রেট লিখবো। তো লিখতে পারাটা বড় কথা না, মূল কথা হচ্ছে যে যখন দ্রাব্যতা দেয়া থাকবে তখন দ্রাব্যতা গুণফল নির্ণয় করা যায়, আবার যদি দ্রাব্যতা গুণফল দেয়া থাকতো তাহলে কিন্তু দ্রাব্যতাও কিন্তু নির্ণয় করা যেত। এখানে আর একটা বিষয় হচ্ছে
যে এই দ্রবণটাতে, এই দ্রবণের মধ্যে হাইড্রোক্সাইডের দ্রাব্যতায় গ্রাম পার লিটারকে নির্ণয় করতে বলছে। তো গ্রাম পার লিটার এবং মোল পার লিটার মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা তো জানতাম যে